নমস্কার, সবাইকে স্বাগত জানাই হেলথলাইনে। হেলথলাইন আপনাদের সুস্থ থাকার চাবিকাঠি, আমাদের সুস্থ থাকার চাবিকাঠি। কারণ এই মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়কে জেনে নিয়ে আগে থেকে সচেতন এবং সতর্ক থাকতে পারি। বিশেষ করে যদি বলি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা আমাদের যেমন দেখা দেয়, তার মধ্যে ভীষণ উল্লেখযোগ্য একটি সমস্যা জয়েন্টস পেইন। প্রত্যেকটি মানুষ কম বেশি ভুগছেন জয়েন্টস পেইন নিয়ে। বার্ধক্যজনিত সমস্যা তো বটেই, তাছাড়াও ইয়াং এজেও কিন্তু এই বিভিন্ন মাল্টিপল জয়েন্টস পেইনের শিকার হচ্ছেন অনেকেই, বিভিন্ন বয়সের মানুষ। সেটা আজকে সময়ে আমরা অনেক আধুনিক হয়েছি, অত্যাধুনিক হয়েছি বলা চলে, কিন্তু রোগ ব্যাধিও যেমন রয়েছে সময়ের সাথে, তারাও যেন পাল্লা দিয়ে আরও বেশি অত্যাধুনিক হতে হতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে যে বয়সের লিমিটে আর কোনো কিছু আটকে থাকছে না। যে কোনো এজ লিমিটে বিভিন্ন রকম সমস্যা যেগুলো আসতে পারে, তার মধ্যে অন্যতম আরও একটি সমস্যা হচ্ছে মাল্টিপল জয়েন্টস পেইনের মতো সমস্যা। মানুষ কোনো কাজ করতে পারছেন না, সাধারণ জীবন তাদের ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেখা যায় যে বৃষ্টি অনেকেই খুব ভালোবাসেন, আবার শীতকালে অনেকের কাছে খুব প্রেফারেবল একটা সিজন, অথচ কিছু মানুষ এই সময়টা এলে ভেতরে একটা আতঙ্ক নিয়ে বসবাস করেন। একটু ঠান্ডা আসছে, এই যে সিজনের চেঞ্জ, এই সময়গুলোতে ব্যথা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো চলুন আমরা আজকে জেনে নেব যে সাধারণত কি কি কারণে এই ব্যথাগুলো হয়, আর এই ব্যথাগুলো যদি হয়ে যায় আমরা কি কি ট্রিটমেন্ট পেতে পারি, আর কোন সময় ছোটোখাটো পদ্ধতি অবলম্বন করে পেইনগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। এই বিষয়ে যিনি বিশদে জানাবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোদিত নিমানি, অ্যাসোসিয়েট কনসালটেন্ট ফ্রম মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। টপিক থাকছে আজকে মাল্টিপল জয়েন্টস পেইন। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। এই যে যখনই আমরা জয়েন্টস পেইনের কথা বলি, বিভিন্ন বয়সের মানুষের জয়েন্টস পেইন হচ্ছে, এবং সেটা মাল্টিপল জয়েন্টসেই হচ্ছে। শরীরে তো অনেকগুলো জয়েন্টস থাকে, সব জায়গাতে হতে পারে, বেশ কিছু জায়গাতে হতে পারে। বেসিক্যালি কারণ কি, সমস্যাটা বেড়েছে দিনে দিনে? তো মাল্টিপল জয়েন্ট পেইন বা যেটা আমরা বলি গাঁঠে গাঁঠে ব্যথা হচ্ছে, তো সেটা আমরা দেখি যে অনেক লোকেদের হয়। এটা এজের সঙ্গে একটা রিলেশন আছে, বাট নর্মালি আমরা দেখছি যে ইয়াঙ্গার পপুলেশনদেরও হচ্ছে। ওদের ছোটোখাটো জয়েন্টে, আঙ্গুলের জয়েন্টসে, রিস্টে, পায়ে পাতায়, হাঁটুতে, এলবোজ, এই সব জায়গায় ব্যথা থাকে। আর এটা উইথ অ্যাক্টিভিটি বা একটু রেস্ট করলে অনেকবার সেরে যায়, অনেকবার সারে না। এটা অনেক কারণে হতে পারে। সবচেয়ে কমনলি যেটা আমরা এখন দেখছি সেটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন ডি আমাদের শরীরে যখন কম হয়ে যায় তখন আমরা দেখি যে খুব বেশি ব্যথা হয়। তাছাড়া অনেক কটা ইনফ্লামেটরি কন্ডিশনস থাকে, যেরকম রুমাটয়েড আর্থ্রাইটিস বা যেটাকে আমরা বাত বলি, বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মতো, বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হলো। এই সব ক্ষেত্রে আমরা দেখি যে গাঁঠে গাঁঠে ব্যথা হয়। তাছাড়া আমরা দেখি ক্যালসিয়াম কমে গেলে তখনও আমরা দেখি যে গাঁঠে গাঁঠে ব্যথা হয়। আরেকটা জিনিস যেটাকে আমরা বলি গাউট, ওটা বুড়ো আঙুলে সবচেয়ে বেশি ব্যথা দেখি, আর কনিতে খুব বেশি ব্যথা দেখি, সেটাও হতে পারে। তো অনেক কারণে অনেক ধরনের জিনিসে বেসিক্যালি ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য এটা হতে পারে। তো আমরা যেমন বলছি যে সাধারণত বিভিন্ন রকম আর্থারাইটিক পেইন যে টাইপগুলো অনেকগুলোই আপনি বলে দিলেন, এগুলো তো রয়েছে, কিন্তু ইয়াং এজের যে সমস্যাটা রয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই একই জিনিস দেখা যাচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এর কারণ কি? এতখানি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি এখন চোখে পড়ছে, আগে তো ছিল না এতখানি ডেফিসিয়েন্সি। এখন বেসিক্যালি কারণটা কি, আর এই কারণ থেকে মুক্তির উপায় কি? কারণ সবার আগে আমরা বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এক্স্যাক্টলি। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমার মনে হয় এটা একটা এপিডেমিকের মতো হয়ে গেছে আজকাল। ভিটামিন ডি আলাদা করে নর্মালি খেতে হয় না, কারণ আমাদের নিজের শরীর, আমাদের চামড়া, আমাদের স্কিন নিজের থেকে ভিটামিন ডি তৈরি করতে পারে বা ইউভি লাইট অ্যাবজর্ব করে, আর আমাদের বডি নিজের থেকে ভিটামিন ডি বানায়। ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ ভিটামিন যেটা আমরা নিজে থেকে তৈরি করি। বাট ওটা করার জন্য একটা জিনিস খুবই জরুরি, যেটা হলো রোদ। আর আমাদের লাইফস্টাইল আজকাল এমন হয়ে গেছে যে আমরা বাইরে বেরোতে চাই না। যখন বেরোই, গাড়িতে বসে চলে গেলাম, তারপর অফিসেও ডিরেক্টলি রোদ আসে না, বাড়িতে রোদ আসে না। আর বেসিক্যালি সানের দিকের এক্সপোজার যেটা আমাদের থাকে সেটা অনেকটাই কমে গেছে। সো তার ফলে
যেহেতু রোদ্দুর পড়ছে না, আমরা নিজে থেকে ওটা তৈরি করতে পারছি না, আর যেহেতু আমাদের বডি নিজে থেকে তৈরি করতে পারছে না, আমাদেরকে বাইরে থেকে বা সাপ্লিমেন্টস নিতে হচ্ছে বা আলাদা করে খেতে হচ্ছে। তো আর এটা আমরা খুবই কমনলি দেখছি, যারা ধরুন আইটি সেক্টরে আছে, কোনো আইটি ফার্মে কাজ করে, তারা সবসময় কম্পিউটার স্ক্রিনের সামনেই থাকে। যারা সিএ আছে বা সেরকম কোনো কাজে আছে, তাদেরকে আমরা দেখি ওদের ভিটামিন ডি খুবই কম হয়, মানে সিঙ্গেল ডিজিটসে চলে যায়। অ্যান্ড ওটার জন্য ওদের গাঁটে গাঁটে ব্যথা হয়, হাঁটু ফুলে যায় বা অন্য কোনো জয়েন্টস ফুলে যায়। অ্যান্ড ওটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমরা যদি একটু বাইরে বেরোই, আমরা এটা অনেকটাই ঠিক করতে পারবো। সানহিট মানে সানবাথ, অনেকগুলো টার্ম আমরা শুনে থাকি, এবং এটাও জানি যে সানলাইটটা সত্যি কতখানি জরুরি। প্যারালালি আজকের সময় দাঁড়িয়ে যদি বলি, মানুষ কিন্তু সব সময় বলে যে না, সানহিট থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে হবে, তার কারণ এই যে ইউভি রে, যেটা শরীরের স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, বহু মানুষ বলে থাকেন। তো আলটিমেটলি প্রশ্নটা এখানে যে মানুষ করবেনটা কি? তার তো সানহিটটাও প্রয়োজন, লাইটটাও প্রয়োজন ভিটামিন ডি এর জন্য। তো কিভাবে প্রোটেক্ট করবেন মানুষ নিজেদেরকে? সো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। খুব বেশি হয়ে গেলে কিছু, সেটা বাজে হয়ে যায়। বাট অল্প যেটা আছে সেটা জরুরি, কারণ এনি ভিটামিন যেটা আমরা নিই বা এনি ফুড যেটা আমরা খাই, খুব বেশি যদি খাই ওটা পয়জন হয়ে যায়, খুব অল্প খেলে ডেফিসিয়েন্সি হয়ে যায়। তো সবার একটা বেসিক্যালি রেঞ্জ থাকে, সানলাইটের জন্য একটা রেঞ্জ থাকে। আমি আপনাকে বলছি না যে আপনারা রোদ্দুরে বেরোবেন, মানে একদম ভোর দুপুরে বেরোবেন, সকালে বা সন্ধেবেলায় যখন নির্দিষ্ট টাইম রয়েছে, নির্দিষ্ট টাইম রয়েছে। সকালে দ্য সান রেজ আর নট দ্যাট হার্শ, ওটা আপনাকে ক্ষতি করবে না এতটা। বা সন্ধেবেলায় ওই সান রেজ আর নট দ্যাট হার্শ, ওটা এতটা ক্ষতি করবে না। তো ওই সময় মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াকের যা ইম্পর্টেন্স থাকে, সেটা আপনাকে বুঝতে হবে যে মর্নিং ওয়াক নট জাস্ট এক্সারসাইজ, বাট ওই রোদ খাওয়াটা, ওই ফ্রেশ এয়ারটা, ওটা খুবই জরুরি এই গাঁটে গাঁটে পেইন প্রিভেন্ট করার জন্য। বিভিন্ন টাইপসের যে পেইনগুলো হয়, প্রত্যেকটা পেইনের একটা আলাদা ক্যারেক্টার থাকে। যেমন বললেন, গাউট হওয়া মানে একটা গ্রেড টোতে একটা ইনফ্লামেশন হবে, পেইন হবে। প্যারালালি রিউমেটয়েড আর্থারাইটিস আর তার সাথে অস্টিও আর্থারাইটিস, প্রত্যেকটা পেইনের ক্যারেক্টার কিন্তু আলাদা। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সেখানেও পেইন হচ্ছে। এই পেইনটা কি আলাদা করে আলাদা রয়েছে কোনো ক্যারেক্টার, যেটা দেখে মানুষ একটা গেস করতে পারেন যে এটা মেবি যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য? ওকে, সো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির যেরকম গাউটের ব্যথা হয়, গাউটের ব্যথা কি হয়, ওটা হঠাৎ করে ওঠে, ওই জয়েন্টটা, বুড়ো আঙ্গুলের জয়েন্টটা পুরোটা ফুলে যায়, লাল হয়ে যায়। ওষুধ খেলে কিছুটা ঠিক থাকে, একটু ঠান্ডা শেক দিলে বা গরম শেক দিলে একটু ঠিক লাগে, তারপর 24 ঘন্টা থেকে 48 আওয়ার্সের মধ্যে কমে যায়। ওটা গাউটের ব্যথা হলো। আর ভিটামিন ডির ব্যথা কি করে হয়, একটা হালকা ব্যথা হয়। আপনি সেরকম একটা ব্যথা যেটা আপনি নিয়ে বাইরে গিয়ে কাজও করতে পারবেন, বাট জাস্ট একটা ব্যথা আছে, আর কিচ্ছু না। আপনাকে একটু উইক লাগছে, আপনি বলছেন না শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর ব্যথা আছে, বাট আপনি কাজও করছেন, সব করছেন, আমি বলছেন না একটু কষ্ট করে ঠিক হয়ে যাবে, একটু কষ্ট করে ঠিক হয়ে যাবে। ওই ব্যথা যেটা থাকে, সেটা ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য খুব বেশি হয়। এটার জন্য জানার জন্য যে আদতে এটা ডিফিসিয়েন্সির জন্য কিনা, কি কি টেস্ট আছে কি, বেসিক্যালি কোনো কি টেস্ট করা হয়? আমরা বেসিক্যালি ভিটামিন D3 একটা সিরাম অ্যাসে করাই, সেটা আমরা দেখি। তাছাড়া আমাদেরকে ভিটামিন D3 D2 লেভেলস দেখতে হয়, তার সঙ্গে আমরা ক্যালসিয়াম দেখি, অ্যান্ড দের আর ফিউ আদার টেস্ট যেটা আমাদেরকে দেখতে হয়। এবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নর্মালি অ্যাডাল্টসের ক্ষেত্রে জাস্ট একটা ভিটামিন ডি প্রোফাইল করালে হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি ক্যালসিয়াম সবকিছু আমাদেরকে দেখতে হয়। ইট ইজ ওয়ান সিঙ্গল টেস্ট যেটা একদম ভালো করে প্রুভ করে দেবে যে ডেফিসিয়েন্সি আছে কি নেই। এই সমস্যায় বহু মানুষ আছে এখন এই সময় দাঁড়িয়ে। এই যে আর যেরকম বললেন যে অল্প বয়সের তো বটেই, কিন্তু বেশি যাদের এল্ডার এজ রয়েছে, তাদেরও দেখা যাচ্ছে যে ব্যথা সাধারণত আর্থারাইটিস হয়তো তারা ভাবছেন, পরবর্তী সময় দেখা গেল যে না, টেস্ট করার পর, ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। তারা কি করবেন? এমন কি শুধুমাত্র সানহিটটাই সেই সোর্স? না, আমরা নর্মালি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিয়ে দিই। এটা খুবই একটা সিম্পল ট্যাবলেট বা ক্যাপসুল আছে, যেটা সপ্তাহে একটা করে খেতে হয়, অ্যান্ড ওটার একটা কোর্স থাকে।
বহু মানুষের ক্ষেত্রে ওটা ইনাফ থাকে আর ঠিক হয়ে যায়। বহু মানুষের ক্ষেত্রে যখন মানে একদম ভিটামিন ডি লেভেলস হ্যাজ ড্রপ টু সিঙ্গল ডিজিটে যখন কমে গেছে, তখন ওদেরকে ইনজেকশন দিতে হয়। আর সপ্তাহে একটা করে ইনজেকশন হয়, 3 বার দিতে হয় আমাদেরকে। তো ওটা দিয়ে ঠিক হয়ে যায়। ভিটামিন ডি ইজ সামথিং যেটা আমরা খুবই সহজে, খুবই ইজিলি ঠিক করতে পারি, বাট এটা অলমোস্ট 90% অফ দ্য পপুলেশন আমরা দেখছি যে টেস্ট করালেই আমরা দেখছি যে কম আছে। তো এই একটা ব্যথার কারণ আছে যেটা আমরা খুবই ইজিলি প্রিভেন্ট করতে পারি। আর সবাইকে তো বলছি না যে সাপ্লিমেন্ট খেতে হবে, আপনারা যদি প্রিভেন্ট করতে পারেন এই জিনিসটা, একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, খাওয়া দাওয়াটা ভালো করুন, দুধ খান, দুধ খুবই ভালো হয় এটার জন্য, বাইরে মর্নিং ওয়াকে চলে যাবেন, এই সব আমরা করলে আমরা দেখবো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হয় আমরা অনেকটাই ঠিক করতে পারছি। এইটা একটা খুব ভালো কথা ডক্টর। বিশেষ করে আমার মনে হলো ব্যথা মানে অনেকে প্রথমে জিজ্ঞাসা, এই তুই মিল্ক প্রোডাক্ট কি খাস? কোথাও একটা ক্যালসিয়াম জুড়ে আছে, তাদের মাথায় এটা কাজ করে যায়। এক্স্যাক্টলি। সো ভিটামিন ডি কি হয়, ভিটামিন ডি বেসিক্যালি কাজ হলো আমাদের হাড় শক্ত করতে হেল্প করে ওটা। সো হাড় শক্ত কি করে? ক্যালসিয়াম। ভিটামিন ডি কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হেল্প করে। ভিটামিন ডির সবচেয়ে বড় কাজ হলো ওই আমাদের গাট বা আমাদের স্টমাক থেকে বা ইন্টেস্টিনস থেকে ওই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করা, সো দ্যাট ইট ক্যান বি টেকেন ইনটু আমাদের বোনস, অ্যান্ড তারপর ওই বোনটা স্ট্রং হবে। তো ভিটামিন ডি যাদের ডেফিসিয়েন্সি থাকে তাদের আমরা দেখি যে হাড়ে হাড়ে ব্যথা হয়, ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে ডিফর্মিটিস চলে আসে। তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে ভিটামিন ডি, ক্যালসিয়াম অ্যান্ড মিল্ক, এই একটা রিলেশন আছে উইচ ইজ ভেরি ইউজফুল। আমাদের সবার দিদা বা দাদিরা বলতো দুধ খাও ঠিক থাকবে, ভালো থাকবে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ট্রু। আমরা আজ মানে খেয়াল করতাম না, বাট ইট ইজ অ্যাবসলিউটলি 100% ট্রু। দুধ খাও, ভালো থাকবে। কোথাও কি এটাও একটা কারণ, কোথাও রিলেট করেছে যে এখন যা সাধারণত মানুষ ফুড ইনটেক করছে, সেই ফুড ইনটেকের মধ্যে সেই পিওরিটি যদি বলি, সেই ব্যাপারটা অনেকটাই কমে গেছে। মানে মানুষ যেটা খাচ্ছেন, আগের দিনে যেমন খাঁটি দুধ, খাঁটি ঘি, খাঁটি দই, মানে সবটাই কথাগুলো ইউজ হতো। এখন সেই অর্থে বেশিরভাগ মানুষ কিনে প্রোডাক্টগুলো খাচ্ছেন। কোথাও যেন একটা ল্যাক থাকতেই পারে। তো মানুষের পরিপূর্ণতা প্রত্যেকেই আমরা পেতে চাই, যাতে সমস্যাগুলো থেকে ওভারকাম করতে পারি। ফুড, কি ধরনের ফুড হ্যাবিট মেনটেন করা উচিত ডক্টর? একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুবই জরুরি আছে। তো যেরকম আমি বললাম, খুব কম খেলে আপনাদের ডেফিসিয়েন্সি হবে, বেশি খেলে ওটা নিজের একটা পয়জন হয়ে যায়। সবকিছু একটা ব্যালেন্সড ফর্মে রাখা খুবই জরুরি আছে। সো একটা ব্যালেন্স নিউট্রিশিয়াস ডায়েট বলতে গেলে দুধ খেতে হবে, দিনে 1 গ্লাস বা 2 গ্লাস দুধ খান। আমাদের প্রোটিন ইনটেকে বলে যে আপনাদের যা বডি ওয়েট আছে 1 গ্রাম পার বডি ওয়েট, মানে হলো আপনার বডি ওয়েট যদি 50 কিলো আছে, 50 গ্রামস অফ প্রোটিন ইজ গুড ফর ইউ। যারা বডি বিল্ডিং করে তারা 1.5 এর কাছাকাছি খায়, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। তো ওই জিনিসটা জরুরি। খুব বেশি তেলে ভাজা জিনিস যদি আমরা খাই, আমরা দেখি যে ওটা আমাদের ফ্যাটি লিভার করাতে পারে বা কোলেস্ট্রল বাড়াতে পারে, ওই জিনিসটা করে। কিন্তু অল্প ইজ গুড। আবার ওটা আমাদের সেল মেমব্রেন মানে তৈরি করে আর সব জিনিস ভালো রাখে। অল্প ফ্যাট আমাদের এই অ্যাগেন ভিটামিন ডি অ্যাবজর্পশনে হেল্প করে। তো অল্প ফ্যাট ইজ গুড। কার্বোহাইড্রেট আমরা দেখি খুব বেশি চিনি খেলে লাভ হয় না, অল্প খেলে ভালো আছে। নুন অল্প খেলে ভালো আছে, খুব বেশি খেলে খারাপ আছে। সো সব জিনিস আমাদেরকে একটা ব্যালেন্সে মেনটেন করতে হয়। ফ্রুটস, ভেজিটেবলস খুবই জরুরি আছে। ওটা আমাদের বডির যা ভিটামিনস দরকার আছে বা মিনারেলস দরকার আছে সব একদম পূর্ণ করে দেয়। তো ফ্রুটস, ভেজিটেবলস এটা আমাদের ডায়েটে খুবই জরুরি। অনেকগুলো পেইনের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির থেকে যে পেইন, এই ব্যাপারটা অনেকেই কিন্তু অ্যাওয়ার নন। আশা করি আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে অনেকে জানবেন যে হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কোনো পেইন হতে পারে, যেটা নাকি মাল্টিপল জয়েন্টে পেইনের একটা কারণ। হ্যাঁ, এটা একটা ভালো বেনিফিশিয়াল বিষয় আমার মনে হয় আপনাদের সবার জন্য। ডক্টর, আরও তো বিভিন্ন কারণে এই পেইনগুলো হয়। সাধারণত যে কি ধরনের পেইন, কি ধরনের সিমটমসকে প্রেজেন্ট করে? ওকে, সো রুমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা বাতও বলি। তো রুমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, স্টার্টিংয়ে আমাদের আঙ্গুলে ব্যথা হয়, আঙ্গুলে যা গাঁট আছে বা যা জোর আছে ওখানে ব্যথা হয়। আপনারা দেখবেন যে সকালে বেশি ব্যথা হচ্ছে,
যখন আপনার হাঁটা চলা বা কাজ করাটা স্টার্ট করে দিয়েছেন, ওই ব্যথাটা চলে গেছে। যখন আপনারা সকালে উঠছেন তখন আপনারা দেখছেন যে জোরগুলো একটু স্টিফ লাগছে, অ্যান্ড ওই 40-45 মিনিটস বা 1 ঘন্টার মধ্যে ওটা সেরে যায়, একটু ঠিক আছে, কাজ করতে আপনারা আরম্ভ করে দিয়েছেন, ওই ব্যথাটা আর ওই স্টিফনেসটা চলে গেছে। এটাকে আমরা একটা ইনফ্লামেটরি পেন বলি। এটা আমরা রুমেটয়েড আর্থ্রাইটিসে দেখি, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই সব ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের একটা ব্যথা থাকে। যেরকম অস্টিও আর্থ্রাইটিস হলো, অস্টিও আর্থ্রাইটিস ব্যথা ইজ ডিফারেন্ট, কারণ ওটা আপনি বেশি কাজ করলে আপনাদের ব্যথা হবে, এখানে আপনারা কাজ করলে আপনার ব্যথাটা কমে যাবে। তো এই একটা ডিফারেন্স আছে। রুমেটয়েড আর্থ্রাইটিসের ব্যথা যা থাকে এটা একটু আর্লি স্টেজেসে হয়, মানে আপনার বয়স একটু কম আছে। অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা একটু বেশি বয়স হয়ে গেলে হয়। রুমেটয়েড আর্থ্রাইটিসে এই ব্যথাটা অনেক আগে চলে আসে, আর তারপর যখন আপনাদের বয়স বাড়ছে আস্তে 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 করে আপনারা দেখবেন যে ডিফর্মিটিস অনেক কটা হাতে বা পায়ে স্টার্ট হয়ে যায়। তো ওটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর্লি ডিটেকশন আমরা ওটা ট্রিট করতে পারবো। যদি পরে ডিফর্মিটিস হয়ে গেছে বা হাঁটু বেঁকে গেছে বা আঙ্গুলগুলো বেঁকে গেছে, তখন ওটা ট্রিট করাটা খুবই মুশকিল হয়ে যায়। ওয়েদার চেঞ্জ, ওয়েদার একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কেন বলছি ইম্পর্টেন্ট, বেসিক্যালি যাদের এই ব্যথাগুলো দেখা যায়, যেটা প্রোগ্রামের শুরুতেই বলছিলাম যে ওয়েদার, এটা কিন্তু দেখা গেছে আমাদের বাড়িতেও এরকম মানুষ রয়েছেন, বৃষ্টি হলো, বৃষ্টির ওয়েদারটাকে খুব ভালো বাড়িতে বসে আছে, একটা এনজয় করছে, প্যারালালি তার চিন্তাও হচ্ছে অলরেডি ব্যথা বাড়তে শুরু করেছে। শীতকালেও ঠিক একই জিনিস দেখা যায়, বৃষ্টি হলেও তো ওয়েদারটা ঠান্ডা হলো, এই ওয়েদার চেঞ্জের সাথে ব্যথা, এই দুটোর মধ্যে কিভাবে রিলেট করে, কিভাবে রিলেশন, আর কেনই বা ব্যথাটা এরকম বাড়া কমার ধাপগুলো আমরা দেখতে পাই? ওকে, সো কি হয়, গাউটের ক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। তো গাউটে কি হয়, বেসিক্যালি ইউরিক অ্যাসিডের ক্রিস্টালস থাকে, সোডিয়াম মোনোইউরেটের ক্রিস্টালস থাকে। ওখানে কি হয়, যখন টেম্পারেচারটা কমে যায় ওই ক্রিস্টালসগুলো আমাদের গাঁঠে ডিপোজিট করা স্টার্ট করে দেয়। যখন ওই ক্রিস্টালগুলো আমাদের গাঁঠে ডিপোজিট করছে, তখন ওই গাঁঠের যা ফিজিওলজি থাকে সেটা খারাপ হয়ে যায়, অ্যান্ড তখন ওই ব্যথাটা স্টার্ট হয়, একটা রিয়াকশন স্টার্ট হয়, অ্যান্ড ওই রিয়াকশনের ফলে ব্যথা হয়। নর্মালি আমরা দেখি যে যখন আমাদের টেম্পারেচারটা কমছে বা বৃষ্টি হচ্ছে, তখন একটা রিয়াকশন সেট ইন করে আমাদের হাঁটুতে বা যে কোনো জোড়ে। সো আমাদের জোড়ে একটা ক্যাপসুল থাকে, তার মধ্যে একটা লাইনিং থাকে। এই লাইনিং ইজ দ্য কজ ফর দ্যাট পেন। হোয়াট হ্যাপেন্স ইজ, ওই লাইনিংয়ে বেশি জল জমে যায়, জল যেটা আছে ওই লাইনিংয়ে যা সেলস আছে ওখানে গিয়ে ভর্তি হয়ে যায়। এবার ওই ক্যাপসুলটা ফুলে গেল, যখন ক্যাপসুলটা ফুলে গেছে এতটা তো জায়গা নেই যে ও এতটা ফুলবে, তো when it starts to swell, ওই ব্যথাটা আমাদের নার্ভস যা পেন রিসেপ্টরগুলো আছে ওটা স্টিমুলেট হয়ে যায় আর ব্যথা করা স্টার্ট হয়ে যায়। তো এই জিনিসটা আমরা দেখি যখনই বৃষ্টি হবে বা ঠান্ডা পড়বে, এই দিস সেলস অ্যান্ড দিস এন্টায়ার সাইকেল এটা অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যান্ড আমরা দেখি যে ব্যথা বেশি হয়। এটা বেসিক্যালি আমাদের হাঁটুকে বাঁচানোর জন্য হয়, বাট যদি আপনাদের কোনো ডেফিসিয়েন্সি আছে বা দুর্বলতা আছে তখন আপনারা দেখবেন যে, বা বয়স বেশি হয়ে গেছে তখন আপনারা দেখবেন যে ব্যথা হওয়াটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমরা যাব মানে সাধারণত হোম রেমেডি, যার উপরে আমরা ডিপেন্ড করি বেসিক্যালি। প্রথমে একটা ব্যথা স্টার্ট হলো, ইনস্ট্যান্ট আমরা মেডিসিন হয়তো আনতে পারছি না, হাতের কাছে যা আছে সেই দিয়ে আমরা চেষ্টা করি ম্যানেজ করার জন্য। কি কি পদ্ধতি তারা অ্যাপ্লাই করবেন পেইনটাকে ম্যানেজ করার জন্য? সো সবচেয়ে প্রথম জিনিস যেটা আমরা করব, অ্যান্ড আমরা পেইন কিলার্স অ্যাডভোকেট করছি না এখানে, কারণ খুব বেশি পেইন কিলার খেলে কিডনিস খারাপ হয়, অ্যান্ড পেইন কিলার্স শুড বি কনজিউমড খুবই স্পেয়ারিংলি, কম করে খেতে হয়, তখনই খেতে হয় যখন খুবই নেসেসারি আছে। বেস্ট ট্রিটমেন্ট হলো বেসিক, যেটা আমরা দিদারা বলতো বা দাদিরা বলতো, অ্যাগেন গরম শেক দাও। আপনারা দেখবেন যে বাতের ব্যথা বা রুমেটয়েড আর্থ্রাইটিস ব্যথা আপনারা যখন গরম শেক দেবেন অনেকটাই আরাম হয়, কারণ আমি যেরকম বলেছিলাম টেম্পারেচার কমে গেলে জল জমে যায়, জল জমে যাওয়ার ফলে ব্যথা হয়। তো যদি আমরা গরম শেক দিই তখন আপনারা দেখবেন যে ওই স্টিফনেসটা বা ওই ব্যথাটা অনেকটাই কমেছে। প্রথম জিনিস এটা আপনারা দিনে 2 থেকে 3 বারও করতে পারেন। সেকেন্ড যেটা করবেন, আপনাদের জয়েন্টসকে মুভ করতে থাকবেন, যতটা মুভমেন্ট হবে ততটা আপনাদের জয়েন্টের হেলথ ভালো থাকবে। সাইক্লিং বা সুইমিং, সাঁতার কাটা, এই জিনিসটা খুবই ভালো হয়।
আপনার জয়েন্ট হেলথটা মেনটেন করে প্লাস আপনার জয়েন্টের টেম্পারেচারটাও একটু ঠিক করে রাখবে, তো ওটা আপনাদেরকে খুব একটা হেল্প করবে। থার্ড যেটা হলো বেসিক ফিজিওথেরাপি প্রিভেন্ট করার জন্য। আগে থেকে যদি আপনারা এক্সারসাইজ করেন, আপনার হাঁটুকে মজবুত রাখেন, তাহলে এই ব্যথাটা অনেকটাই কমে যাবে। আপনাকে মানে কয়েকটা দিন হতে পারে যে আপনাদেরকে ওষুধ খেতে হলো, তাছাড়া আপনাদের খেতেই হবে না। তো এটা ফার্স্ট ফিউ থিং যেটা আমরা করতে পারি টু প্রিভেন্ট দিস গাঁটে গাঁটে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট ব্যথা, যে কোনো ব্যথার জন্য। ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা অকুপাই করে আছে। সাধারণত বলা হয়ে থাকে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, কিন্তু দেখা গেল যে শীতকাল সকালে উঠতে পারছে না, সেই লেপের ওমটা এতখানি প্রিয় হয়ে গেছে, এক্সারসাইজটা স্কিপ করে গেল, টাইম চলে গেল, নিজেরা কাজে বেরিয়ে পড়লো। সন্ধেবেলা ব্যাস অন্ধকার নেমে গেছে, সন্ধে আর ইচ্ছে করছে না, এই করে করে ডিলে করছে, পেইনটা অনেক দিন। প্যারালালি যদি দেখি বর্ষাকালেও তাই, মনটা আজ ভালো নেই, বর্ষাকাল মনের সাথে রিলেট করে যায়, বর্ষাকাল মনটা ভালো নেই, স্কিপ করে গেলেন। তাহলে এই যে মানুষ, এই ধরনের বেশ কিছু মানুষ যারা রয়েছেন, খুব সিনসিয়ারলি কিছু মানুষ হয়তো এক্সারসাইজ করলেন, তারা বেটার ফিল করছেন, কিন্তু যারা এইরকম ধরনের মানুষ তারা কি করবেন? দেখুন, এটা সত্যি বলতে গেলে দ্যাট ইজ ওয়ান থিং, একটা হেলদি লাইফস্টাইলের কোনো সাবস্টিটিউট নেই। আমাদেরকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে মানে আমাদেরই ভালো হবে আর করতেই হবে। আর এই জিনিসটা একটা হ্যাবিট ফর্মিং থাকে। আপনাদের যদি হ্যাবিটে হয়ে যায় যে না আজকে ভাল লাগছে না, সকালে লেট করে উঠবো, তাহলে আপনারা দেখবেন যে ওই হ্যাবিটটা ফর্ম হয়ে যায়। আর হ্যাবিট ফর্ম করতে গেলে আমরা দেখেছি সাধারণত 1 সপ্তাহ লাগে। আপনারা যখন জিমে যাবেন, ফার্স্ট উইক প্রচন্ড ব্যথা হবে, মনে হবে যে ছেড়ে দেবো, আর করবো না এই বাজে জিনিস। বাট আফটার 1 উইক আমরা দেখবেন যে ব্যথাটা কমে গেছে, আর যখন আপনারা ওই এক্সারসাইজটা করছেন আপনাকে ভাল লাগছে, ইট মেক্স ইউ ফিল বেটার। কারণ একটা এন্ডরফিন রিলিজ হয়, যেটা ইন ইটসেলফ ইজ ইউফোরোজেনিক, মানে আমাদেরকে মনকে খুশি দেয়। তো জাস্ট 1 সপ্তাহ আপনাদেরকে একটু যত্ন করে যেতে হবে। ওয়ান্স ইউর ক্রস দ্যাট 1 উইকের থ্রেশহোল্ডটা, আপনারা দেখবেন যে অনেকটাই আপনারা করতে পারছেন আর ভাল লাগছে তারপর করতে। সো there is no substitute to a good healthy lifestyle, এটা আমাদেরকে করতেই হবে। হ্যাঁ ডক্টর, এই যে ইনভেস্টিগেশন, সাধারণত প্রত্যেকটা ব্যথার কারণ আলাদা করে জানলেই তবেই ট্রিটমেন্ট সম্ভব। কি কি ইনভেস্টিগেশন কোন ক্ষেত্রে করা হয়, আর আদতে আফটার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট ঠিক কি কি আছে? তো আমরা অনেক কটা ব্লাড ইনভেস্টিগেশন করাই, কয়েকটা এক্সরে করাই। যে গাঁটে ব্যথা হচ্ছে সেটা ইফ রিকোয়ার্ড আমরা এক্সরে করাই, ইফ নট আমরা করাই না। তাছাড়া একটা ব্যাটারি অফ টেস্ট থাকে, যেরকম সিবিসি, ইএসআর, সিআরপি, অনেক লেটার্স আমি বলতে পারি এটা নিয়ে, বাট there is an entire battery of tests যেটা আমরা করাই। ইউরিক অ্যাসিড লেভেলস আমরা দেখি, আমরা ভিটামিন ডি লেভেলস দেখি, আমরা আরএ ফ্যাক্টরের লেভেলস দেখি, অ্যান্টি সিসিপি লেভেলস দেখি। এইসব দেখে আমরা দেখি যে আচ্ছা ব্যথা কোন কারণে হচ্ছে। হয়তো এটা আপনার আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসের মতোই একটা ব্যথা আছে, বা ওভার ইউজ হয়ে গেছে, খুব বেশি কাজ করে ফেলছে, ওটার জন্য ব্যথা আছে। বা আমরা দেখতে পাই যে আচ্ছা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসের মতো কিছু আছে, বা রুমাটয়েড আর্থ্রাইটিসের মতো কিছু আছে, বা গাউটের মতো যেখানে ইউরিক অ্যাসিড বেড়ে যায় যেটা আমরা বলি, বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো এই পুরো টেস্ট করে আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। শুধু এক্সারসাইজ দিয়ে হয়ে যাবে বা কোনো ওষুধ দিতে হবে? কারণ অনেক ওষুধ আছে ফর স্পেশালি এই রুমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, যেটা খুব দেখে দিতে হয়, কারণ সাইড এফেক্টস থাকে, অনেকটাই থাকে। তো জাস্ট র্যান্ডমলি আমরা দিতে পারবো না, কারণ সাইড এফেক্টস হয়ে গেলে ভাল লাগে না। একদম, কারণ মানুষকে সুস্থ রাখাটাই যেখানে একজন ডক্টরের কাছে অনেক বড় রেসপন্সিবল একটা জায়গা, একটা মানুষ ডক্টরের কাছে ভরসা করে আসেন, সেক্ষেত্রে ডক্টররা কখনোই চাইবেন না এক্সপেরিমেন্ট করতে, এটা খুব স্বাভাবিক। ডক্টর, ট্রিটমেন্ট যদি বলি, রিউমেটয়েড আর্থারাইটিস যেটা জানি যে বহু বছর থেকে একটা ক্রনিক ফেস রিউমেটয়েড আর্থারাইটিস, আজকের সময় দাঁড়িয়ে কিংবা অস্টিও আর্থারাইটিস, আর অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা এমন কি আছে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা বললেন, সেক্ষেত্রে আপনারা টেস্ট করছেন, যদি ডেফিসিয়েন্সি পাচ্ছেন সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করছেন, কিছু সাপ্লিমেন্ট দিচ্ছেন, যেটাই হোক এভাবে ম্যানেজ হচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে যদি অত্যাধুনিক বলি? তো
রুমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি এবার। সো রুমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সব সময় আমরা টেস্ট পজিটিভ পাই না। এটা মানে প্রত্যেক বইতে লেখা আছে, দেয়ার হ্যাভ বিন নিউমারাস স্টাডিজ যেখানে লেখা আছে যে প্রত্যেকবার আমরা ওই আরএ ফ্যাক্টর বা অ্যান্টি সিসিপি পজিটিভ হবে সেটা জরুরি নেই। তো এই ক্ষেত্রে একটা ডাক্তারের নিজের একটা ক্লিনিক্যাল সাসপিশন যে আচ্ছা এটা রুমাটয়েড আর্থ্রাইটিস আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাই আমরা। তো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটা আমাদেরকে দেখতে হয় আর বুঝতে হয়, সো দ্যাট আমরা বলতে পারবো যে আচ্ছা এটা রুমাটয়েড আর্থ্রাইটিস আছে। রুমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা বেসিক ফিজিক্যাল এক্সারসাইজ, গরম শেক, একটা মলম দিলাম, ওটা তো করবোই, তার সঙ্গে কয়েকটা ওষুধ আমাদেরকে দিতে হয়, উইচ ইজ টেকেন সপ্তাহে একটা করে। কয়েকটা ওষুধ আছে যেটা দিনে একবার বা দুবার করে দিতে হয়, আর এটা চলতে থাকে। ডিমার্ডস যেটাকে আমরা বলি, ওটা চলতে থাকে, ওটা কখনো বন্ধ হয় না। কারণ রুমাটয়েড আর্থ্রাইটিস ইজ আ সিচুয়েশন, ওটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। মানে দাঁড়ালো যে আমাদের বডির নিজের সেলসকে অ্যাটাক করছে। তো সেটা তো যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ থাকবে। তো ওই ক্ষেত্রে ওই ওষুধটা আমাদেরকে স্টার্ট করতে হয়, আর এটা আজীবন খেতে হয়, এটা বন্ধ হয় না। যেটাই করবেন মানুষ নিজেদের থেকে কোনো স্টেপ নেওয়া মানে মিসস্টেপ হয়ে যাওয়ার চান্সেস বেশি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা গাইড করছেন এবং সেই গাইডলাইন মেনেই তারা সুস্থ হয়ে যাওয়ার একটা পথ দেখছেন। ওভারঅল একটা সাজেশন, এই যারা ব্যথা বেদনা নিয়ে দীর্ঘদিন আছেন, কিংবা যারা এই যে ব্যথা বেদনা আসার আগে কিছু এমন লাইফস্টাইল ফলো করলেন যাতে তারা সুস্থ থাকতে পারেন, কি বলবেন? আচ্ছা, সো একটা হেলদি লাইফস্টাইল লিড করা খুবই জরুরি। যেরকম আমি বললাম, একটা ব্যালেন্স ডায়েট। আমাদের ডায়েটে দুধ, দই, পনির, ডিম, তাছাড়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা থাকা খুবই জরুরি। আপনাদের মিলস যা আছে সেটা স্কিপ করবেন না, দিনে 3 বেলা খাবেন, একটা ব্যালেন্স ডায়েট খাবেন, জল বেশি করে খাবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, বাড়ি থেকে বেরোবেন, একটু হাঁটাচলা করবেন, কিছুটাই জাস্ট এক্সারসাইজ করবেন, জাস্ট নর্মাল একটু মুভমেন্ট করতে থাকবেন, জাস্ট বসে থাকবেন না। এটা করলেই আপনারা দেখবেন যে মোস্ট অর্থোপেডিক প্রবলেম যেটা থাকে সেটা আমরা কম করে দিতে পারবো। গাঁঠে গাঁঠে ব্যথা হোক বা আর্থ্রাইটিস হোক বা যে কোনো অর্থোপেডিক প্রবলেম হোক, একটা ব্যালেন্সড হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, এটাই ইম্পর্টেন্ট, ঠিক হয়ে যাবে। একেবারে তাই। দেখতে দেখতে সময়ে আমরা একেবারে শেষে পৌঁছে গেছি, তাই আর একটাই কথা বলার, বিশেষ করে আপনাদেরও, প্রত্যেককে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, যে পরিস্থিতি রয়েছে, যে মানুষগুলো রয়েছে, তাদেরকেও ভালো রাখতে হবে। তাই চলুন আমরা নিজেরা সজাগ হই, সচেতন থাকি, নিজেদেরকে সুস্থ রাখি, সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাই, তার পরামর্শ মেনেই, ট্রিটমেন্ট পদ্ধতি মেনে আমরা এগিয়ে চলি, তাহলেই ভালো থাকবো। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।